আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায়ে চীনের অকল্পনীয় লাভ। আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা জানেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে একটি প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। এটাকে বলা হচ্ছে যে মক্কা চুক্তি। তো এই মক্কা চুক্তি হওয়ার পরে একটা বিষয় সবার বিশ্লেষণে উঠে এসেছে যে এর ফলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবের উপর থেকে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রভাব রেখেছিল বা প্রতিনিধিত্ব করেছিল, সেই প্রভাব অনেকাংশেই কমে যাবে। এখানে চীনের আগমন ঘটবে। চলুন আমরা বিস্তারিতভাবে এই আলোচনাটির ভেতরে প্রবেশ করি। দেখুন, চীন কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের বন্ধু হিসেবে আজকে থেকে নয়, বরং কয়েক দশক ধরেই আবির্ভূত হয়েছে। চীনের মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গড়ার পেছনে যতটা না আধিপত্যের চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে বাণিজ্যিক। চীনের কূটনৈতিক তৎপরতাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখব? চীন ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়। চীন কেবলই বাণিজ্য করতে চায়। চীন কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করে না। এটা হচ্ছে মোটা দাগে চীনকে বিশ্লেষণ করলে পাওয়া যায় প্রিয় দর্শক। তো দেখুন, মক্কা চুক্তির ফলে কি হলো? এক, প্রতিরক্ষা ছাতার মধ্যে এলো সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। ফলে বিশেষ করে সৌদি আরবের যে মার্কিন নির্ভরতা ছিল সেটা একদম শূন্যতে নেমে এসেছে। মক্কায় স্বাক্ষরিত সাম্প্রতিক চুক্তিটি আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার নিরাপত্তা সমঝোতার হ্রাস এবং তাদের মার্কিন নিরাপত্তা ছাতা বর্জনের ইঙ্গিত হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যে একই সময়ে এটি এ অঞ্চলে চীনকে প্রভাব বিস্তারের একটা চমৎকার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে যার মিল রয়েছে। যেমন, ন্যাটোর একটি রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে অন্য সব রাষ্ট্র সেই আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে, যারা আক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে লড়াই করবে। উপসাগরীয় অঞ্চলের একটি জ্বালানি শক্তি ন্যাটোর একটি সদস্য দেশ, একটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশ এই চুক্তির আওতায় জোটবদ্ধ হয়েছে। দেখুন, ন্যাটোতে আছে তুরস্ক, সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পাকিস্তান হচ্ছে পারমাণবিক শক্তিধর, এই দিকেও গুরুত্বপূর্ণ। আবার উপসাগরীয় সকল জোটের অংশীদার বা জ্বালানি শক্তি সৌদি আরব। এখন দেখুন, এই ত্রিদেশীয় জোটের কারণে যদি তুরস্ক আক্রান্ত হয়, ধরুন আমি কথার কথাই বলছি, ধরুন তুরস্কে হামলা করলো ইসরায়েল, তাহলে পাকিস্তান এবং সৌদি আরবকে ছুটে আসতে হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ার কারণে ন্যাটোর সদস্য শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু তুরস্কের পাশে দাঁড়াতে হবে। আবার ধরুন সৌদি আরব আক্রান্ত হলো বা পাকিস্তান আক্রান্ত হলো, ছুটে এলো তুরস্ক। তুরস্ক প্রত্যাঘাত করতে গিয়ে পাকিস্তানের পক্ষে আক্রান্ত হয়ে গেল। ধরুন ভারত তুরস্কে আক্রমণ করলো, তখন ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে তুরস্কের পাশে কিন্তু সকল ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দাঁড়াতে হবে। খুব জটিল হিসেব নিকেশ হয়ে গেল এই ত্রিদেশীয় চুক্তির কারণে। যাই হোক প্রিয় দর্শক, এটি মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর উপর নির্ভরতা কমানোর একটা সুস্পষ্ট ইঙ্গিত এবং অন্যান্য মধ্যম শক্তির দেশগুলোর জন্যও একটি রোল মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দর্শক, আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক অ্যালিসন মাইনর বলেছেন যে ইরানের ক্রমবর্ধমান দৃঢ় অবস্থান এবং মার্কিন প্রতিরোধ ব্যবস্থার সীমাবদ্ধতার মুখে এই চুক্তি রিয়াদের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করেছে। তার মতে এটি আরো একটি প্রমাণ করেছে যে সৌদি আরব এবং ওয়াশিংটনের কাছে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার প্রচেষ্টা থেকে সরে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক উপদেষ্টা রিচ আউটজেন এই চুক্তিকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার গড়ে ওঠা বহুমেরু ব্যবস্থার একটি সন্ধিক্ষণ হিসেবে পলিসি ফোরামের জন্য স্পেন্সার
পলিসি ফোরামের একটি সন্ধিক্ষণ, বা আমরা যদি বলি যে বহু মেরু ব্যবস্থার একটি অনুঘটক হিসেবে অভিহিত করা হচ্ছে। ম্যাডিসন পলিসি ফোরামের জন স্পেন্সার বলেছেন, পাকিস্তান, যার সামরিক বাহিনী বেইজিং এর কাছ থেকে প্রচুর অস্ত্র শস্ত্রে সজ্জিত, সেই পাকিস্তান এখন লিখিতভাবে তুরস্ক আর সৌদি আরবের বন্ধু হয়ে গেল। ফলে পাকিস্তানে যদি ভারত আক্রমণ করে, তাহলে পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে সৌদি আরব এবং তুরস্ক। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে ভারতের। এই যে ভারত সৌদি আরব থেকে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা পায়, এটা কিন্তু বন্ধুত্বের নমুনা স্বরূপই। কিন্তু এখন কি হলো, লিখিতভাবে পাকিস্তানের বন্ধু হয়ে গেল সৌদি আরব। ফলে কি হচ্ছে, ভারতের সঙ্গে সৌদি আরবের দূরত্ব স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে গেল। মিডল ইস্ট ফোরামের বিশ্লেষক ইমরান খুরশিদ বলেছেন, পাকিস্তান এই অঞ্চলের প্রতিরক্ষা অঙ্গনের একটি প্রবেশদ্বার এবং পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত একটি ইসলামিক ন্যাটো চীনের অস্ত্রের বাজারকে আরো সম্প্রসারিত করবে। খুরশিদ বলেন, চীন তার অস্ত্রের প্রচার জোরদার করছে। এর মধ্যে গত বছর ভারত পাকিস্তান সংঘাতে তার JF-17 যুদ্ধবিমানের সাফল্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। গত বছরের সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে JF-17 এবং চীনের তৈরি অন্যান্য সামরিক ব্যবস্থা পাঠিয়েছিল। তিনি বলেন, এ ধরনের চুক্তি রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও সামরিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে রূপ নেবে। এদিকে নিউ পাকিস্তান ফাউন্ডেশনের আলী চিশতি বলেছেন, মক্কা চুক্তি নিয়ে চীন অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি এর প্রমাণ হিসেবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাম্প্রতিক বেইজিং সফরের কথাও উল্লেখ করেছেন। তার মতে, ওই সফর চীনের সঙ্গে রিয়াদের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে। তবে এই চুক্তিটি ভারতের কৌশলগত হিসাব নিকাশকে জটিল করে তুলেছে। দেশটির প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এটিকে ভারতীয় স্বার্থের জন্য একটি প্রচন্ড রকমের নেতিবাচক এবং আঘাত বলে অভিহিত করেছেন। তিনি ইরানের সঙ্গে পরামর্শের আহ্বান জানিয়ে বলেন, এটি ইরানের বিরুদ্ধে বিপর্যয়কর মার্কিন আগ্রাসনের ফল। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হুথিদের ধারাবাহিক আক্রমণের পর এই চুক্তিটি হয়েছে। কিন্তু ইরানের সঙ্গে ভারত কি সমঝোতা করতে পারবে? কারণ ভারতের বিজেপি সরকার ইতোমধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেদেরকে চিহ্নিত করে ফেলেছে। ফলে উভয় সংকট কিন্তু, দেখুন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও তারা সব হামলা প্রতিহত করতে পারেনি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। একই সময়ে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ওয়াশিংটনের বড় বড় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। ফলে উদ্বেগ আরো বেড়ে গেছে। একদিকে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরব, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইরান অপ্রতিরোধ্যভাবে পাল্টা আঘাত করছে। ফলে আগে থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেছে। এখন সৌদি আরবের নিরাপত্তার বিষয়টি আহ, পাকিস্তান এবং তুরস্কের উপর বর্তানোর কারণে ওয়াশিংটনের সেই অবস্থানকে আরো নাজুক করে তুলেছে। ফলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা আর ব্যাখ্যা করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। নিঃসঙ্গ হচ্ছে ভারত, আর শক্তিশালী হচ্ছে সৌদি আরব, চীন, পাকিস্তান, তুরস্ক। এক্ষেত্রে ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পাকিস্তান এবং তুরস্কের ভালো সম্পর্কের সুবাদে একটি সমঝোতাও গড়ে উঠতে পারে। সেই সমঝোতার ভিত্তি হতে পারে ইসরায়েলকে ঠেকাও। কারণ দুটি রাষ্ট্র, একদিকে পাকিস্তান, অন্যদিকে তুরস্ক, দুটি রাষ্ট্রই ইসরায়েল বিরোধী, প্রচন্ড রকমের বিরোধী। ইসরায়েলও তাদেরকে শত্রু মনে করে। সুতরাং এই একটি নীতির উপর দাঁড়িয়ে যদি ইরানও এই ফোরামে যুক্ত হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। দেখুন, এই ত্রিদেশীয় জোট কিন্তু সংঘাতের জন্য হয়নি। ইয়েমেনের হুথি বাহিনী এই জোট হবার পরপরই অপারেশন করে সৌদি আরবের অসংখ্য জাহাজ ধ্বংস করে দিয়েছে। এটা গতকালকের খবর। কিন্তু এগিয়ে আসেনি পাকিস্তান বা তুরস্ক। তাহলে এই চুক্তির কি প্রয়োজন? মূলত এই চুক্তিটি হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঝেঁটিয়ে বিদায় করা, ইসরায়েলের প্রভাব কমানো এবং মুসলিম বিশ্বের মধ্যে একটা
আলাপ আলোচনার ভিত্তিতে সম্পর্কের সেতু গড়া। বলা হচ্ছে যে ইসলামিক ন্যাটো তৈরি হবে এর মধ্য দিয়ে। দেখা যাক প্রিয় দর্শক, এখনো আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। সামনে আরো অনেক খেলা বাকি আছে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।